এই মহিলার মতো এত ফেরোসাস বা এত ডেঞ্জারাস মহিলা আমার জীবনে, মানে আমার সাংবাদিকতার জীবনে আমি দেখিনি। আমার সাথে বিয়ে করার পরেও সে মানে আরো 2টা বিয়ে করছে। সে বলতেছে বড় ছেলেটা শুধু আমার, মেয়ে আমার না, মেয়ে তার তৃতীয় স্বামীর, এবং তৃতীয় কোনো বাচ্চা হয়নি। রোকাইয়া তাহসিনা ওরফে অন্তরা। এই নারী চ্যানেল 24-এ এসেছেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা এক মামলার অভিযোগ নিয়ে। দীর্ঘ আলোচনায় বোঝা গেল যার বিরুদ্ধে অভিযোগ তিনি তার প্রাক্তন স্বামী, সংসার করেছেন প্রায় 1 যুগ। রোকায়ার অভিযোগটি গুরুত্বপূর্ণ এই কারণে যে সাম্প্রতিক সময়ে নারী ও শিশু নির্যাতন মামলার অপব্যবহার নিয়ে কথা উঠেছে। এমনকি এসব মামলার বেশিরভাগই মিথ্যা এমন মন্তব্য করে খবরের শিরোনাম হয়েছিলেন স্বয়ং আইনমন্ত্রী। এমনই এক বাস্তবতায় রোকায়ার অভিযোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় টিম সার্চলাইট। নথিপত্র পর্যালোচনা করে দেখা যায় রোকায়া তার প্রাক্তন স্বামী সারোয়ার জাহান ওরফে বাপ্পির বিরুদ্ধে ডজন খানেক মামলা করেছেন। এই তথ্য প্রমাণ আমাদের অনুসন্ধানের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে, সূত্র চেনাবে কে অপরাধী আর কে নয়। প্রথমেই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির তদন্ত প্রতিবেদনে নজর দেওয়া যাক। এখানে এমন কিছু তথ্য পাওয়া গেল যা দেখে রীতিমতো আমাদের চক্ষু চড়ক গাছ। প্রতিবেদন বলছে রোকায়া তাহসিনার প্রথম স্বামীর নাম সাইফুল ইসলাম। যুক্তরাজ্যের স্কটল্যান্ড প্রবাসী এই ব্যক্তি পিন্টু নামেও পরিচিত। সাইফুল ও রোকায়ার বিয়েটি হয় 2011 সালের 15 জুলাই। কিন্তু প্রথম বিয়ে এবং স্বামীর কথা গোপন রেখে নিজেকে কুমারী উল্লেখ করে 2012 সালের 15 নভেম্বর বিয়ে করেন সারোয়ার জাহান নামক এই ব্যক্তিকে। হঠাৎ করে একদিন ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আমি কথা বলি। কথা বলতে বলতে আমাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। সে তখন নিজেকে কুমারী, তার আগে বিয়ে ছিল কিনা এগুলো কোনো কিছু উল্লেখ করেনি। হঠাৎ করে একদিন আমাকে বলতে থাকে যে আমার মা আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে, তুমি একটা কিছু করো। আমি বলি তার সাথে একটা ভালো সম্পর্ক, প্রেমের সম্পর্ক হয়েছে, আমি ওর ফাঁদে পড়ে তাকে বিয়ে করে ফেলি। আমার বড় বাচ্চারা ক্যান্সারের অসুস্থতা ধরা পড়লে তাকে বাইরে চিকিৎসার জন্য নেওয়ার জন্য পাসপোর্ট করতে গিয়ে ধরা পড়ে। আমি সহ মোট 3 জন স্বামী, এবং 3 জন স্বামী একত্রে বলবৎ রেখেছে সে। আমার বাচ্চার বাবা পিতৃ পরিচয় পর্যন্ত পরিবর্তন করে ফেলছে। তারপর আমি বাধ্য হয়ে আদালতে শরণাপন্ন হই। স্বামী স্ত্রীর বনিবনা না হলে মামলা ঠুকে দেওয়ার প্রবণতা এদেশে প্রায়শ দেখা যায়। তবে বিবাহ বিচ্ছেদের পরও মুক্তি মিলছে না সারোয়ারের। একের পর এক মামলায় নাজেহাল অবস্থা তার। এখানে ও তো 12টা মামলা সে নিজে বাদী হয়ে করেছে। এর মধ্যে দেনমোহর ভরণ-পোষণের 2টা মামলা আছে। 2টা আপোসনামার মাধ্যমে 27,20,000 টাকা নিয়েছে। জুলাই অভ্যুত্থানের মামলা হয়েছে যখন 2024-25 সালের দিকে, তখন ওই 2টা মামলায় আমার নাম ঠুকে দিয়েছে। অর্থাৎ সারোয়ারের নামে 2টি রাজনৈতিক মামলা হয়েছে। আমরা মামলা দুটির গভীরে যেতে চাই। প্রথমে বংশাল থানার হত্যাচেষ্টা মামলাটির বাদী মোহাম্মদ মোখলেসিনকে খুঁজে বের করতে চাই। তার জন্য যেতে হলো নারায়ণগঞ্জ আদালত চত্বরে। 17 নম্বর আসামি নাম হলো মোহাম্মদ সারোয়ার জাহান বাপ্পি। আমার মতামতই হয়েছে, কিন্তু কে বা কারা কিভাবে করছে এটা আমি জানি না। নাম মামলার আসামিদেরকে আপনি কি আমরা আসামিদেরকে কয়েকজন চিনি, কিন্তু সবার আমি চিনি না। যেহেতু হয়ে গেছে, এখন আমি বিষয়টা আমি বলতে চাইছি আপনার মাধ্যমে যে যেই আছে নাকি উনি আমার নাম্বারটা যেহেতু আছে কাগজে, আমার ফোন দেবো, আমি সেই ইচ্ছা সিএমএ কোর্টে যাবো এবং উনি একটা স্টাম্প ঠিক করবো যে আমি ঠিক আছে, আমি ওনার নামে মামলাটা উইথড্র করতে চাই, আমি নিজে সেই ইচ্ছা যাবো। আমরা রীতিমতো হতবাক মোখলেসিনের এমন বক্তব্যে। যাত্রাবাড়ি থানায় আরেকটি রাজনৈতিক মামলায় আসামি করা হয়েছে সারোয়ারকে। এই হত্যা মামলাটি করেছেন কেরানীগঞ্জের এক যুবক, নাম কাউসার। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে তার অবস্থান। এমন খবর পেয়ে ক্যাম্পাস এলাকায় গিয়ে তাকে খুঁজে বের করি। ফাইলিং যখন পরে বিভিন্নভাবে এটা আপনার টাইপিং যেখানে হয়
বা ফাইলিং লয়ার যারা থাকে বা তাদের আদার্স যারা থাকে বিভিন্নভাবে নামগুলো সংযুক্ত হয়। আসামি টাইপিং যারা করে প্লিজ আপনি আমাকে না জিজ্ঞেস করে, আপনি কোর্টপাড়ায় থাকেন, কোর্টপাড়ায় যদি আপনি ভালো করে সার্চিং করেন, আপনারা আমাদের চেয়েও ভালো করে জানেন। আপনাকে যথেষ্ট সময় দিয়েছি, ইনশাল্লাহ আবার দেখা হবে, আবার কথা হবে। যারা ক্ষতিগ্রস্ত হলো তাদেরকে কি করবেন? তারা যদি অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, আমি তাদের কাছে হাত জোর করে অনুরোধ মাপ চাবো, এছাড়া আমার করার কিছু নেই। দুয়ে দুয়ে চার মিলে যায়। প্রাক্তন স্বামীকে শায়েস্তা করতে রুকায়ার এত আয়োজন। সারোয়ারের বিরুদ্ধে রুকায়া ধর্ষণের অভিযোগে যে মামলাটি করেছিলেন, এবার সেদিকে নজর দেব। পিবিআই ও সিআইডির তদন্ত প্রতিবেদনে রুকায়ার ধর্ষণ মামলার সত্যতা মেলেনি। ফলে আদালত মামলাটি এরই মধ্যে খারিজ করে দিয়েছেন। প্রকৃতপক্ষে স্বামী স্ত্রীর বৈধ মেলামেশাকে রুকায়া ধর্ষণ বলে অভিযোগ করেছিলেন। দাম্পত্য সঙ্গীকে শায়েস্তা করতে মামলা যে কত শক্তিশালী অস্ত্র, তার জলজ্যান্ত উদাহরণ এই সমস্ত মামলা। ক্যান্সার আক্রান্ত সন্তানের চিকিৎসাকালীন সময়ে রুকায়া তার প্রাক্তন স্বামী সারোয়ারের সঙ্গে মিলেমিশে ছিলেন, কারণ চিকিৎসা ব্যয়। কিন্তু যখনই ৩১টি রেডিওথেরাপির ২৬টি শেষ হয়, তখনই বেঁকে বসেন। অর্থাৎ বড় অঙ্কের টাকার ব্যয়ভার শেষ হতেই ধর্ষণ মামলা ঠুকে দেন। রুকায়ের মন মতলব নিশ্চয়ই আপনাদের কাছে পরিষ্কার হতে শুরু করেছে। এবার তার জীবনের অন্ধকার অধ্যায়গুলোর কিছু ঘটনায় নজর দেব। ২০১৭ সালে রুকায়ার যুক্তরাজ্যের স্কটল্যান্ড যাত্রা দিয়ে শুরু করা যাক। ইউকে অ্যাম্বাসির তথ্য অনুযায়ী রুকায়া তার পাসপোর্ট নম্বর BK046774 ব্যবহার করে জয়নিং হাজব্যান্ড ভিসায় ২০১৭ সালের ২১শে ফেব্রুয়ারি যুক্তরাজ্যের স্কটল্যান্ডে তার প্রথম স্বামী সাইফুল ইসলামের কাছে যান। সেখানে ৫ মাস ৮ দিন অবস্থান করে ৩১শে জুলাই দেশে ফেরেন। রুকাইয়া ও সারোয়ারের বিবাদ আদালতে গড়ালে ২০২৫ সালের ১৪ মে যুক্তরাজ্য থেকে সাইফুল ইসলাম একটি ভিডিও বার্তা পাঠান, যার একটি কপি এসেছে টিম সার্চলাইটের কাছে। ১৫/৭/২০১১ তারিখে আমাদের ১০,০০,০০০ টাকা দেনমোহর ধার্য করে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়, যা আজ ১৪/৫/২০২৫ তারিখ পর্যন্ত বলবৎ আছে। ভিডিওটিতে তিনি এমন সব ভয়াবহ তথ্য দিয়েছেন, যার পর রুকায়া দায়ের করা মামলার সত্যতা বলে কিছুই থাকে না। আমার সাথে বিয়ে করার পরেও সে আরো ২টা বিয়ে করছি, যেটা অবৈধ, আইনত দণ্ডনীয়। একটি ফোন কলের সময় রুকায়া জানা যে তার তৃতীয় স্বামী সারোয়ার জাহানের বিরুদ্ধে জুলাইয়ের অভ্যুত্থানে রাজনৈতিক মামলা জুড়ে দিয়েছে। কোর্টকে ইউজ করে তার নিজের বাচ্চাকে হিউম্যান শিল্ড বানায় একটার পর একটা বিভিন্ন লোকের সাথে প্রতারণা করে সে টাকা পয়সা লুটে খায়। রুকায়া তাহসিনার কোর্টের যে আইন, তার প্রতি কোনো শ্রদ্ধা আছে আমার তো মনে হয় না। এ তো কেবল শুরু। দুই স্বামীর কাউকেই তালাক না দিয়ে রুকায়ের আরেক বিয়ের প্রমাণ মিলেছে। মজার ব্যাপার হলো, সেখানে প্রথম স্বামী সাইফুল ইসলামকে কাবিননামায় পিতা উল্লেখ করেছে। তথ্য প্রমাণ বলছে, রুকায়ার তৃতীয় স্বামী আনোয়ারুল কবির ওরফে শাকিল নামক এই ব্যক্তি, যাকে ২০১৭ সালের ১৮ ফেব্রুয়ারি বিয়ে করেন রুকায়া। এবারও কাবিননামায় তিনি কুমারী পরিচয় দিয়েছেন। এখানেও শেষ নয়। টিম সার্চলাইটের হাতে আসা তথ্য প্রমাণ বলছে, সারোয়ার জাহানের বিরুদ্ধে দায়ের করা রুকায়ের মামলা পরিচালনাকারী আইনজীবী তোফায়েল আহমেদও পড়েছেন রুকায়ের ফাঁদে। ওইটা সুলতান সুলেমানও ফাঁদে পড়ছে। আমি যে তাকে ডিভোর্স দেওয়ার জন্য চেষ্টা করছি, আমার পা ধরছে, এরকম অবস্থা। তো যদি এরকমই হতো তাহলে তো সে সুযোগ ছিল, সে চলে যেত। আমি তো আপোষেই তারে চলে যেতে বলছি। কাবিন কত ছিল? ওটা বেশি না। অন্তরের কারোর সাথে আমার আসলে পরিচয় না, সম্পর্ক খারাপ দেখতেছি, জিনিসটা বুঝতে হবো। আমি তো তার গোপনে এই ভিডিওটি ধারণ করেছেন রুকায়ের ফাঁদে পড়া একজন ভুক্তভোগী। বিষয়টি নিয়ে মোবাইলে কথা হয় আইনজীবী তোফায়েল আহমেদের সাথে। আমি এটা কেন বলবো আমি বিয়ে করতে কি করিনি, এটা কেন আপনি আমাকে জিজ্ঞেস করবেন? আমাকে বলেন তো, বিয়ে করা কি অপরাধ? এখন ব্যাপার হচ্ছে গিয়ে আপনি রুকায়া তাহসিনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে কয়েকটা বিয়ে করছে, ঠিক আছে? ফরওয়ার্ডের মতো তো প্রতি সপ্তাহে ওই বিভিন্ন নায়িকা মডেল নিয়ে বিভিন্ন জায়গায় থাকে না। আবারও রুকায়ার মামলাগুলোর দিকে নজর দিতে চাই। দেখা যায়, ক্যান্সার আক্রান্ত সন্তানের চিকিৎসাকে পুঁজি করে
একাধিক স্বামীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়েছেন রুকাইয়া। এমনকি সারোয়ারের সাথে কয়েকটি মামলার আপোষ হয়েছে শুধুমাত্র অর্থের বিনিময়ে। দেনমোহর ভরণ পোষণের মামলা করেছে 2 বার। একবার 2019 সালে করে 5,20,000 টাকা নিয়ে আপোষ করেছে। আবার সেই মামলা আপনার 2023 সালে এসে করেছে। সেখানে সে 78 লক্ষ টাকার তাইদাদ দেখিয়েছিল। আমার অসুস্থ বাচ্চার চিকিৎসার বাবদ এখন পর্যন্ত 42,65,000 টাকা খরচ হয়েছে। আর দুঃখজনক বিষয় যে বাচ্চার চিকিৎসা যে আমি স্পেন্ড করতেছি এটা সে লুকিয়ে তার অন্য স্বামীদের কাছ থেকেও টাকা আত্মসাৎ করে যাচ্ছে। তার বাইরে যে স্বামী থাকে সে বাচ্চার চিকিৎসার জন্য টাকা পাঠাচ্ছে, এরকম কিছু ডকুমেন্টস পাঠিয়েছে। এখানে 32 লক্ষ টাকা নিয়ে আসে তার কাছে। আমরা হাসপাতালের সব তথ্য জোগাড় করি। হাসপাতালের তথ্যের সাথে সারোয়ারের দাবির সত্যতা মিলে যায়। রুকাইয়ার প্রতারণা এখানেও শেষ নয়। 2023 সালে দায়ের করা দেনমোহর ভরণপোষণ মামলার শুরুর দিকে রুকাইয়া মামলার আর্জিতে বলেন দ্বিতীয় সন্তানের পিতা সারোয়ার জাহান, কিন্তু 2025 সালে এসে কাস্টডি মামলায় দাবি করেন দ্বিতীয় সন্তানের পিতা তার তৃতীয় স্বামী আনোয়ারুল কবির। এমনকি অস্বীকার করেন গর্ভের তৃতীয় সন্তানকে। অথচ আমার সামনে হসপিটালে জন্ম হয়েছে, এই যে তার জন্মের সব কাগজ। তবে রাজধানীর যে হাসপাতালে তৃতীয় সন্তানের জন্ম হয় সেই ইম্পালস হাসপাতাল কর্তৃপক্ষ লিখিতভাবে রুকাইয়ার তৃতীয় সন্তানের জন্মের সত্যতা নিশ্চিত করেছে। তারপরও আইনি সমাধানের অংশ হিসেবে ডিএনএ পরীক্ষা চান সারোয়ার জাহান। তবে আদালতের আদেশ অমান্য করে ডিএনএ স্যাম্পল জমা দেননি রুকাইয়া। এদিকে 3 স্বামীকে গোজামিল বোঝাতে গিয়ে সন্তানদের পাসপোর্ট ও জন্ম সনদ জালিয়াতির মতো ফৌজদারি অপরাধে জড়িয়েছেন রুকাইয়া। এ নিয়ে সারোয়ারের করা মামলায় জেলও খেটেছেন, তবে ছাড়া পেয়ে ফের বেপরোয়া। সেই তথ্য জানাবো আরেকটি বিরতির পর। রুকাইয়ার মামলাবাজি নিয়ে অনুসন্ধানে নেমে আমরা বিরল সব ঘটনার সাক্ষী হয়েছি। তার অপরাধ নিয়ে কেউ কথা বললেই ঠুকে দিয়েছেন মামলা। এই যেমন মগবাজার কাজী অফিসের এই কাজী। আমার বিরুদ্ধে কেন মামলা করলো এটা আমি নিজেও জানি না, কারণ আমার এখানে তালাক প্রত্যাহার করছে, আমার কাছে ডকুমেন্টস আছে। 24 সালে আমার এখানে একবার তালাক দিছে। সংসার না করলে একজন আরেকজনকে তালাক দিতে পারে না। আমার এখানে আসে আমি তালাক দিতে কার্যক্রম করি। এমন আরও কয়েকজনের সঙ্গে কথা বলেছি আমরা, যারা প্রত্যেকেই রুকাইয়ার রোশানলে পড়েছেন। জাতীয় দৈনিকের এই সাংবাদিকের অভিযোগটি শুনুন। প্রায় 25 থেকে 30 বছর আমার সাংবাদিকতা জীবনের বয়স, সাধারণত অপরাধ বিষয়ক সাংবাদিকতাটাই করি। আমি এই মহিলার মতো এত ফেরোসাস বা এত ডেঞ্জারাস মহিলা আমার জীবনে, মানে আমার সাংবাদিকতা জীবনে আমি দেখিনি। ইন্টারেস্টিং বিষয়টা, আমি ওনাকে ফোনেই দেইনি, উল্টো আমার বিরুদ্ধে জিডি করে যে আমি নাকি তাকে হুমকি দিয়েছি। তরুণ এই সাংবাদিকও রুকাইয়ার মামলা শিকার হয়েছেন, যিনি একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত রয়েছেন। রোকায়াত হাসিন অন্তরা সে কিন্তু মামলাবাজ। 4 মিনিট 44 সেকেন্ডের কথোপকথন হয়, সেখানে আমি তাকে বিভিন্নভাবে প্রশ্ন করি, সব কিছু মিলিয়ে একটি নিউজ করি এবং নিউজের পরে আসলে আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদান করে রোকায়াত হাসিন অন্তরা এবং তারপরে এক পর্যায়ে এসে আমার নামে একটি মানহানির মামলা করে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এই ব্যক্তি একজন বিনোদন সাংবাদিক। পেশাগত কাজ করতে গিয়ে রুকাইয়ার সঙ্গে তার পরিচয়, এরপর ঘনিষ্ঠতা। এখন তার দাবি বাজেভাবে ফেসে গেছেন রুকাইয়ার জালে। 3টা পার্সনের কাছে ইন্ডিভিজুয়ালি যখন যায়, বাচ্চাটা তাদের হয়ে যায়। মূলত বাচ্চার খরচ সে নেয়, সে কাবিন ব্যবসা করে না। বাচ্চার যে অসুস্থ, বাচ্চা তো তোমারই, ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার টাকা দাও। সে বাসার ভিতরে আসে ইন করে। একটা সময় সে হুট করে জড়াই ধরে আমাকে। পরবর্তীতে আমি যখন দেখলাম যে সেটা সে রেকর্ড করছে, রেকর্ড করার পরে সে আমাকে বলছে স্মৃতি হিসেবে সে এটা রেকর্ড করছে। মানে কোনো কিছু একটা জিনিস আমি না করলেই পরের দিন দেখা গেলো এই ভিডিওটা আমাকে দেখাতে হয়। দেখুন আমাদের স্মৃতিটা সুন্দর না? এ যেন এক গভীর চোরাবালি। রুকাইয়ার ফাঁদে যেই পা দিয়েছেন সেই তলিয়ে গেছেন। তথ্য বলছে রুকাইয়ার এই অপকর্মে সিআইডি হেডকোয়ার্টারের ফিনান্সিয়াল ক্রাইম বিভাগে কর্মরত এক পুলিশ সুপার সহায়ক ভূমিকা পালন করছেন, যিনি নিজেও হয়তো একদিন এই গ্যাড়াকলে আটকে যাবেন। ধূর্ত রুকাইয়া
টিম সার্চলাইটের কাছে অভিযোগ করতে এসে কিছু কথা রেকর্ড করে কাটছাঁট করে জমা দিয়েছেন আদালতে। অভিযোগ করেন তার সাবেক স্বামী সারোয়ারের হয়ে টিম সার্চলাইট তাকে হুমকি দিয়েছে। আদালতের সাধারণ শাখা থেকে যা নিশ্চিত হই আমরা। চ্যানেল 24-এর সাংবাদিকের অডিও ক্লিপ কি উনি শুনিয়েছিলেন বিচারককে? তার কোনো একটা রেকর্ড, সাংবাদিকের রেকর্ড কি ওই নারী শুনিয়েছিলেন? দর্শক, টিম সার্চলাইটের সাথে রুকায়ার কিভাবে পরিচয়, চলুন জেনে আসি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এর পাবলিক প্রসিকিউটর নার্গিস পারভিন মুক্তির মুখ থেকে, যিনি রুকায়াকে আমাদের কাছে পাঠিয়েছিলেন। আমার কোর্টে একটা মামলা শুনানি হয়, বাদীর নাম হলো রোকায়া তাহসিনা। তাকে ভালোর জন্যই পাঠাই, যদি অবশ্যই একজন সাংবাদিকের নামে যদি এমন বলে যে না সে আমাকে ভয়ভীতি দেখাচ্ছে, তাহলে অবশ্যই এটা দুঃখজনক। নারী ও শিশু নির্যাতন মামলার নামে এভাবে কতজনের কপাল পুড়েছে আর কতজন নীরবে কাঁদছে তার হিসেব নেই। যে মিথ্যার চোরাবালিতে রুকায়া দাঁড়িয়ে আছেন তা শুধু তাকেই ডুবাবে তা নয়, ডুববে সেই সমস্ত নারী ও শিশু যারা প্রকৃতপক্ষে হয়রানির শিকার। কারণ এমন সব মামলাবাজদের কারণেই তারা বিচার বঞ্চিত হন। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেওয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।